সন্ধে হয়ে এসছে। আকাশের অবস্থা একদমই ভালো নয়। একটানা ঝরঝর করে বৃষ্টি হয়ে চলেছে। শেষ হওয়ার কোনো লক্ষণই নেই। জোরে শো শো করে বাতাস বইছে। একের পর এক খামার বাড়ি পাশ কাটিয়ে ওরচেস্বারের আঁকা বাঁকা কাদাময় সরু গলিগুলো ধরে একা হেঁটে চলেছি আমি। কোথাও যে থাকার জন্য থামবো সেই ইচ্ছে এখনো পর্যন্ত মনে জাগেনি। অযথা প্রশ্নের মুখোমুখি হতে হবে, আর ব্যক্তিগত প্রশ্নের জবাব দেওয়ার অস্বস্তিতে পড়তে হোক আমি এই মুহূর্তে চাইছি না। তাছাড়া আমার সামাজিক অবস্থানও এখন যা, তাতে যে কোনো ভদ্রলোক আমার জবাব শুনে বিব্রতই বোধ করবেন, চাইবেন আমাকে দূর করে দিতে, কিন্তু হয়তো ভদ্রতাবোধের কারণে পারবেন না। সেটা তার উপর একটা আমার অত্যাচারই করা হবে। ভর সন্ধে পছন্দ মতো একটা কুটির চোখে পড়ল, বসতি থেকে অনেকটা দূরে। অযত্নে ঝোপঝাড় গজানো একটা বাগানের ভেতর কুটিরটা। কেমন যেন বিষণ্ণ, একদম পরিত্যক্ত, অবহেলিত, একাকী, নির্জন। কিন্তু এমন একটা আস্তানাই তো এতক্ষণ ধরে খুঁজছিলাম আমি। মনস্থির করে ফেললাম এখানেই আজকের রাতটা কাটিয়ে দেব। সারাদিন আকাশ অনেক কেঁদেছে, পৃথিবীকে ভিজিয়েছে বৃষ্টি, সেই সঙ্গে ছিল ঝড়ের তুমুল দাপট। বৃষ্টি এখন থেমে গেছে বটে, কিন্তু বাতাসের বেগ এখনো কমেনি। গাছের ডালপালায় সরসর আওয়াজ করে বয়ে চলেছে একটানা। বাগানের বড় গাছগুলোর পাতায় জমে থাকা বৃষ্টির জল বাতাসে নাড়া খেয়ে টপ টপ করে ঝরে পড়ছে এখন। মনে হচ্ছে আসলে বৃষ্টি যেন এখনো থামেনি। কুটিরের ছাদটা এখনো মজবুত। দেখে মনে হলো ভেতরটা বসবাসের অযোগ্য হওয়ার কথা নয়। অন্তত বৃষ্টির জল ভেতরে ঢুকে মেঝে ভিজিয়ে দেয়নি নিশ্চয়ই। থাকা অন্তত যাবে। এই রাতে নির্জন একটা আস্তানা আমার খুবই দরকার ছিল। সারা রাত এই বৃষ্টিতে কাক ভেজা পোশাক পরে নিরাশ্রয়ের মতো ঘুরতে হলে মারাই পড়তাম। একেবারে সর্বাঙ্গ ভিজে একসা হয়ে গেছি। মনস্থির করতে দেরি হলো না, ঠিক করে ফেললাম লোকালয় থেকে দূরের এই কুটিরেই রাতটা আজকে কাটিয়ে দেব। রাস্তার দুপাশে একবার চোখ বুলিয়ে নিলাম, কেউ নেই কোথাও। ওরচেস্বারের এদিকটা এমনিতে একেবারে জনবিরল, তার উপর বর্ষণ ক্লান্ত দিন, শেষে নেমেছে আধার সন্ধ্যা। এখনো ঝড়ে বাতাসের দাপট তেমন কমেনি। কে বেরোবে এই সময় বাইরে? কুটিরটা নির্জনই মনে হচ্ছে। রাতটা কাটালে কেউ যে আমার বিরুদ্ধে অনধিকার প্রবেশের অভিযোগ আনবে তা মনে হলো না। সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতেই কোটের লাইনিংয়ের ভেতর থেকে লোহার একটা শিক বের করে ফেললাম। ওটা দিয়ে নিজের সামান্য দক্ষতার ব্যবহারে কুটিরের তালাবন্ধ দরজাটা খুলে ফেলতে আমার বেশি সময় লাগলো না। ভেতরে ছিটকিনি দুটো খুলতেও তেমন ঝামেলা পোহাতে হলো না। ঢুকলাম ভেতরে। ভেতরটা গাঢ় অন্ধকার, আর সোদা একটা গন্ধ ভাসছে ঘরের বদ্ধ বাতাসে। ওয়াটারপ্রুফের মোড়ক খুলে দেশলাইটা বের করে একটা কাঠি জ্বাললাম। সামান্য আলোই হলো। সে মৃদু আলোয় দেখলাম সামনে একটা অন্ধকার প্যাসেজ। হাওয়ার ঝাপটায় কাঠিটা নিভে গেল। বিরক্ত হয়ে পেছনে বন্ধ করে দিলাম দরজাটাকে। আমি চাই না আমার আগুন নিভে যাক, তাছাড়া কারো চোখে পড়ারও ইচ্ছে নেই আমার। অবশ্য এ ব্যাপারে দুশ্চিন্তা না করলেও চলে। এই নির্জন এলাকায় দুর্যোগের রাতে কেই বা আর আসবে। আরেকটা কাঠি জ্বাললাম। সামান্য আলোয় অন্ধকার প্যাসেজের রহস্যময়তাটা যেন আরও বেড়ে গেল। এগোলাম প্যাসেজ ধরে। কয়েকটা কাঠি জেলে পৌঁছে গেলাম পথের শেষে। সামনে একটা ছোট্ট ঘর। কপাল ভালো আমার, কোনো ঝামেলায় যেতে হলো না। এ ঘরের দরজায় কোনো তালা নেই। দরজার দুপাট ভেজানো ছিল, ঠেলতেই খুলে গেল। প্রবেশ করলাম ঘরের ভেতরে। এই ঘরের বাতাসে সেই বাইরের সোদা গন্ধটা নেই। বেশ স্বাভাবিক পরিবেশ। একধারে একটা জানালা, সেটাও আবার বন্ধ। ঘরের কোণে একটা মরছে ধরা পুরনো চুল্লি দেখলাম।
ওটা দেখে আমার মনটা বেশ খুশি হয়ে উঠল। অন্ধকার রাতে চুল্লি জ্বালালে ধোঁয়া কারো চোখে পড়ার কথা নয়। এই সুযোগে ভেজা জামা কাপড়গুলো আগুনের ওপর মেলে শুকিয়ে নেওয়া যাবে। দেশলাইয়ের কাঠি আছে, আগুন জ্বালাতে কোনো সমস্যা হবে না, কিন্তু আগুন জেলে রাখার মতো কাঠকুটো কোথায় পাবো? চারপাশটা একবার তাকালাম, পোড়াবার মতো যদি কিছু পাওয়া যায়। মেঝেতে কিছুই নেই। দেওয়ালের দিকে তাকাতেই সমস্যার সমাধানটা মাথায় খেলল। হাজার হোক, এ কুটির তো আর আমার নয়। কোনো ক্ষতি যদি হয় সে তো আর আমার হচ্ছে না। দেওয়ালে ওক কাঠের সুন্দর প্যানেলিং করা। ছুরি বের করে বেশ খানিকটা কাঠ দেয়াল থেকে নামালাম। ঘরের দেয়ালের সৌন্দর্যটা একটু নষ্ট হয়ে গেল, তাতে আমার কি? এক রাতের জন্য থেমেছি, কাল সকালে উঠেই নিজের পথে রওনা হয়ে যাব। কার কি ক্ষতি হলো অত ভাবলে চলবে না। চুল্লিতে ওক কাঠ দিয়ে দেশলাইয়ের কাঠির সাহায্যে আগুনটা জ্বাললাম। চমৎকার পুড়তে শুরু করলো শুকনো ওক কাঠগুলো। আগুনের পাশে বুট জুতো খুলে জামা কাপড়গুলো শুকোতে লাগলাম। সেই সঙ্গে চুল্লিতে চড়িয়ে দিলাম চায়ের জল। চা তৈরির প্রয়োজনীয় সব কিছুই আমার সঙ্গেই ছিল। আরাম করে চাটা শেষ করলাম। ততক্ষণে আমার ভেজা পোশাকটাও শুকিয়ে গেছে। ভাবলাম এবার তাহলে শুয়ে পড়তে হয়। সারাদিনের সঙ্গে থাকা খাবার সে তো কখনই ফুরিয়ে গেছে। খাবার দাবারও আর কিছু নেই যে রাতের উদরপূর্তিটা করতে পারবো। শক্ত কাঠের মেঝেতেই শুয়ে পড়লাম। খিদে সত্ত্বেও দু চোখে ঘুম নেমে আসতে দেরি হলো না। ঘুমটা হঠাৎ ভেঙে গেল। কতক্ষণ ঘুমিয়েছি সেটা বলতে পারি না, তবে বেশিক্ষণ নিশ্চয়ই নয়। চুল্লির আগুনে এখনো জোরে সোরে জ্বলছে। তক্তার ওপর ঘুমিয়েছিলাম বলেই ঘুম ভাঙলো কিনা সেটা ভাবলাম। এতই খটখটে শক্ত মেঝে যে একটু নাড়াচাড়া করলেই হাড়ে ব্যথা লাগে। মাথা থেকে চুলটা দূর করে আবার ঘুমোতে চেষ্টা করলাম। আবার চমকে উঠতে হলো একটু পরেই। অন্ধকার প্যাসেজ ধরে একটা পায়ের শব্দ এগিয়ে আসছে, আর এগিয়ে আসছে এই ঘরের দিকেই। এই ঘরে তো একটি মাত্র জানালা, সেটিও বন্ধ। দরজাও মাত্র একটা, যেটা দিয়ে আমি ঢুকেছি। লুকাবো যে তেমন কোনো আলমারি বা কাবার্ড কোনো কিছুই নেই ঘরে। কষ্ট বুঝতে পারলাম বাড়ির মালিকই আসছে। এবারে পালানো দরকার। আরেকজনের বাড়িতে অনধিকার প্রবেশ করে অপরাধ করেছি, এর কি জবাব দেব আমি লোকটাকে? কিন্তু পালাবার কোনো পথ তো খোলা নেই। জানালাটাও এত ছোট, খুললেও বলে বেরোতে পারবো না। না, লোকটার মুখোমুখি হয়ে এই বিদকুটে সমস্যার একটা ভদ্রচিত সমাধানের চেষ্টা করতে হবে। যদি তা না পারি তাহলে কি ঘটতে যাচ্ছে সে ব্যাপারে আমার সম্যক ধারণা অবশ্য কিছু আছে। লোকটা যদি আমার নামে পুলিশের কাছে অভিযোগ করে তাহলে আবার ওরচেস্টায়ারের জেলে ফিরে যেতে হবে আমাকে। মাত্র দুদিন হলো ওই জেল থেকে মেয়াদ পূরণ করে বাইরে এসেছি আমি। আবার ওখানে ফেরার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। কিন্তু আগন্তুকের তাড়া নেই। বেশ ধীর কিন্তু নিশ্চিন্ত পায়ে এগিয়ে আসছে সে। দরজার ফাঁক দিয়ে প্যাসেজে নিশ্চয়ই আলো পড়েছে। সে আলোয় সে এগিয়ে আসছে। হয়তো ভাবছে কে এলো হঠাৎ তার বাড়িতে। দরজার পাল্লাটা খুলে গেল। প্রবেশ করলো লোকটা। ভাব দেখে মনে হলো আমাকে যেন দেখেই নি। অবশ্য আমি এক কোণে ঘাপটি মেরে বসে আছি, চট করে দেখার কথাও নয়। সোজা চুল্লির ধারে চলে গেল সে। বৃষ্টিতে ভিজে এসেছে। হাত দুটো আগুনের ওপর দিয়ে গরম করতে করতে আগুনের ধারেই বসে পড়ল। এখনো আমাকে দেখতে পাইনি। একেবারে ভেজা বেড়ালের মতো কাতর অবস্থা লোকটার। এমনকি অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেও আমি অমন ভেজা ভিজি। সন্ধ্যের পর আবারও শুরু হয়েছে বৃষ্টি। সে বৃষ্টিতেই নিশ্চয়ই ভিজতে হয়েছে বেচারাকে। একটু করুণাই বোধ করলাম। লোকটার পোশাক পরিচ্ছদ ভিজে একেবারে চুপসে গেছে। পুরনো জামা গায়ে টপ টপ করে
মেঝেতে জল পড়ছে ওগুলো থেকে। টুপি নেই লোকটার মাথায়, ভেজা চুল পাটের আঁশের মতো লাগছে দেখতে। চুল থেকে জলও ঝরছে, পড়ছে চুল্লির ওপর, আর আগুনের ভেতর পড়ে একটা হিস আওয়াজ করে বাষ্প হয়ে যাচ্ছে। কেমন যেন একটা ভুতুড়ে পরিবেশ, যেন পৃথিবীর বাইরে কোথাও চলে এসেছি আমরা। নির্জন, একা, অসহায়, কিন্তু সবই আছে, তারপরও কি যেন একটা নেই, আর সেটাই আসল। আর সেটারও উপস্থিতিতে সব কিছুই অসম্পূর্ণ লাগছে। চেহারা দেখে লোকটাকে আইন মেনে চলা সুবোধ লোক বলে মনে হলো না একদমই। যেন আমার মতোই ভবঘুরে পথের পথিক, যে এখনো নিজের গন্তব্য কোথায় সেটাই জানে না। মনে হলো একই পথের পথিক আমরা। এই একাকিত্বময় প্রাণান্ধকারে আলাপ জমানোর সুতীব্র ইচ্ছে হলো। মৃদু হেসে জিজ্ঞেস করলাম, এই যে ভাই, আপনিও কি আমার মতো রাতে থাকার জায়গা খুঁজছিলেন? আমার দিকে ফিরে তাকালো লোকটা। চমকে গেছে বলে মনে হলো না, স্বাভাবিক স্বরেই বলল, ঠিক ধরেছেন, যা ঝড় শুরু হয়েছে, শুনতে পাচ্ছেন না বাইরে বাতাসের গর্জন? সায় দিলাম, তা শুনছি, মনে হয় সারা রাত ধরেই চলবে। একমত হলো লোকটা, একটু অনুযোগ করেই যেন বললেন, যা বলছেন খুবই খারাপ আবহাওয়া, তার উপর ভিজতে হয়েছে আমাকে। ঠান্ডা, কি ভীষণ ঠান্ডা বাইরে, মনে হচ্ছে শরীরটা বরফ হয়ে গেছে। মাথা দোলালাম আমি। আসলেই শীত পড়েছে খুব। আমাকেও সায় দিতে হলো। আসলেই খারাপ আবহাওয়া, কিন্তু এই আবহাওয়ায় বাইরে বেরোনো, অন্য একটা চিন্তা মাথায় আসলো। তো তার জন্য আমি বললাম, কিন্তু আমি ভেবে অবাক হচ্ছি। বলুন। আমাকে কথা শেষ করতে না দিয়েই জিজ্ঞেস করলো আগন্তুক। বিরক্ত হয়ে বললাম, বুঝতে পারছি না এই বাড়িটা পরিত্যক্ত কেন? আর আপনাকে তো এই বাড়ির মালিক বলে মনে হচ্ছে না। তাহলে এই বাড়ির মালিক কে? বাইরে থেকে বাতাসের হুঙ্কার ভেসে আসছে, ঝড়ের বেগ আরো বেড়ে চলেছে। জানালাটা খুলে দিলাম, দেখলাম এবার বজ্রের খেলা শুরু হয়েছে। আকাশের এদিক থেকে ওদিক পর্যন্ত চিরে দিচ্ছে সাদা নীল বিদ্যুতের ঝিলিক, যেন একটা দ্রুত গতিশীল সাপ এঁকে বেঁকে ছুটে আসছে পৃথিবীর বুকে ছোবল দিতে। বাগানের গাছগুলো ঝড়ের দাপটে বারবার মাথা নোয়াচ্ছে, হেলছে, দুলছে, যেন যে কোনো সময় শিকড় উপরে মাটিতে আছড়ে পড়বে। তারপরেই একটা খুব জোরে বাজ পড়ার শব্দ হলো। আওয়াজে মনে হলো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী কাঁপছে, আতঙ্কে শিহরিত হচ্ছে প্রকৃতি, যেন করুণা চেয়ে বলছে, ধ্বংস করে দিও না আমাকে। তারপরে অদ্ভুত বিদঘুটে সব আওয়াজে কাশতে শুরু করলো আগন্তুক। মিনিট দুয়েক পর শেষ পর্যন্ত কাশি যখন থামলো, তখন বলল, এই এলাকায় এই বাড়ির যে সুন্দর বাড়ি এক সময় ছিল না, আমি জানি। এমন দৃষ্টিতে তাকালো আগন্তুক যেন আমি তার কথাটার প্রতিবাদ করলে সে তর্ক করবে। আমি চুপ করে শুনছি। এখন আর কেউ এখানে থাকে না, বলল লোকটা হতাশ সুরে। খানিকটা উষ্মাও যেন প্রকাশ পেল তার কণ্ঠে। আর এখন ভিখারিরাও এই বাড়িতে একটুক্ষণ থাকতে চায় না। ঘরের চারধারে একটু নজর বুলিয়ে বলল, ভিখারিরাও যদি থাকতো তাহলে তাদের নোংরা জামা কাপড় তো অন্তত দেখতে পেতেন। দেখতে পাচ্ছেন? নেই কিচ্ছু, কিছুই নেই। ভিখারিরা পর্যন্ত এ বাড়িতে আসে না। কিন্তু কেন? বিস্ময় প্রকাশ না করে পারলাম। খালি বাড়িতে ভবঘুরে কেউ আস্তানা গাড়বে না কেন? হাসলো লোকটা। আবছা অন্ধকারে চিকচিক করে উঠল তার ঝকমকে সুন্দর দাঁত। জল জলে চোখে সোজা আমার দিকে তাকিয়ে বলল, বুঝলেন না, এই বাড়িতে বদনাম আছে। এ বাড়ি ভুতুড়ে বাড়ি। জানের ভয় কার না আছে বলুন? আমি অবশ্য সব বিশ্বাস করি না। কৌতূহল বোধ করে লোকটাকে জিজ্ঞেসই করে ফেললাম, একটু খুলে বলুন দেখি, আপনি কি বলতে চাইছেন? যে বাড়িটা ভুতুড়ে বাড়ি?
সে এক দীর্ঘ কাহিনী। আপনার কি শোনার ধৈর্য হবে? নিশ্চয়ই, আমি তো এসব কাহিনী শুনতে খুবই ভালোবাসি। তবে আজ পর্যন্ত কোনোদিন ভূত দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলুন, আমার কপালে অবশ্য ঘটেনি। হাসলো আগন্তুক লোকটা। আসলে বলার মতো তেমন কিছু নেই। লোকে বলে এ বাড়িতে প্রেত আছে, মাঝে মাঝে দেখা দেয় সে। কারো কোনো ক্ষতি করে না, কিন্তু অতিরিক্ত আত্মার সঙ্গ কে চায় বলুন? ছোট্ট একটা কাহিনী। লোকে বলে এ বাড়ির মালিক আত্মহত্যা করেছে। তার পেট আজও বাড়িটির কাছে ঘুরে বেড়ায়। সাঁতার জানতো না, পুকুরে ডুবে নিজের জীবন শেষ করে দেয়। তার মৃতদেহ যখন পাওয়া গেল, তখন ফোলা লাশটা ভাসছে পুকুরের জলে। গা থেকে শুকিয়ে আসা কাদার চাপড়া শুকিয়ে গেছে, সেগুলো গা থেকে ঝেড়ে ফেলতে শুরু করলো আগন্তুক। আমার মনে হলো যেন লোকটা রাস্তায় আস্তে আস্তে আছাড় খেয়েছিল। আগুনের তাপে এখন বেশ স্বস্তি বোধ করছে। আমি কৌতূহলী দৃষ্টিতে এখনো তাকিয়ে আছি দেখে খুব খুব করে কাশলো লোকটা। তারপর যে কাহিনী বলল, তা আপনারা কেউ বিশ্বাস হয়তো করবেন। লোকটা মারা যাওয়ার পর অনেকে তাকে দেখেছে। গ্রামের মানুষ তো বলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই বাড়ি কি ওই পুকুরের কাছে গেলে আজও তাকে দেখা যায়। হাহাকার করছে সে। লোকে বলে প্রেতাত্মাটার জানা নেই যে তার মৃত্যুর আগেই তার স্ত্রী পুত্র বসন্ত রোগে মারা গিয়েছিল। ওরা অবশ্য ভুল বলে। আমি ব্যক্তিগতভাবেই জানি লোকটার মনে কোনো ভুল ধারণা ছিল না। আমি আয়নায় তাকে দেখেওছি। বিশ্বাস করুন বা না করুন, সব হারিয়ে পুকুরে ডুবে আত্মহত্যা করেছিল লোকটা। তা সেই প্রেত নাকি কেমন যেন হয়ে গিয়েছে। শুধু পছন্দ মতো সময় এ বাড়িতে তাকে দেখা যায়। নড়ে বসলো লোকটা, একটা দীর্ঘশ্বাস ফেলল। ভেতরে জল থাকায় তার বুট জুতোর ভেতর ছপ আওয়াজ হলো। কিছুক্ষণ চুপচাপ কাটলো। বাইরে অঝোর ধারায় এখনো বৃষ্টি চলছে। ঝোড়ো বাতাস যেন বাড়িটাকে উড়িয়ে নিয়ে যাবে। হাজার হাজার ক্রুদ্ধ দানব যেন হুঙ্কারে হুঙ্কারে প্রকম্পিত করছে চারপাশ। চমকে চমকে উঠছে বিদ্যুৎ, বাজের কড়কড় আওয়াজ, থরথর করে কেঁপে উঠছে সব। নীরবতা অসহ্য হয়ে ওঠায় আমি বললাম, আমাদের কিন্তু ভয় পেলে চলবে না। ভূতের ভয়ে এই দুর্যোগের মাঝে বাইরে রাত কাটানো কোনো কাজের কথা নয়। সে তো বটেই। আমি আবার ভূত হানা দেওয়ার ওই গল্প বিশ্বাস করি না। সে আমিও করি না, হেসে বললাম। ভূত দেখেছে এমন কাউকে আজ পর্যন্ত স্বচক্ষে দেখিনি। আমার দিকে তাকালো আগন্তুক, বিষণ্ণ করুণ একটা দৃষ্টি। দেখেননি? ভাবছেন কখনো দেখবেনও না? ভালো। কোনো লোক তো সারা জীবনেও ভূত দেখেনি। ভূতের উপদ্রব ছাড়াই দেশের গরিব মানুষগুলো যথেষ্ট কষ্টের ভেতর আছে। আমার কাছে অবশ্য ভূত নয়, পুলিশ হচ্ছে আসল আপদ। পুলিশ আর গায়ে পড়া কৌতূহলী লোকের কারণে আজকাল আমাদের মতো মানুষদের রাতে একটু আশ্রয় পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। লোকটার পুরনো পোশাক থেকে এখনো জল ঝরছে। সে জলে ভেসে যাচ্ছে মেঝে। কেমন একটা স্যাঁতসেঁতে সোদা গন্ধ আসছে নাকে। বুঝলাম লোকটার গা থেকেই ওই ভেজা গন্ধটা আসছে। একটু অবাক হয়ে বললাম, এতক্ষণ আগুনের ধারে বসে আছেন, তারপরও আপনার কাপড় শুকালো না? মাথা আর গা থেকে তো দেখছি এখনো জল ঝরছে। আর কখন শুকাবে আপনার শরীর? শুকাবে? আবার খুব করে কাশলো লোকটা। হাসার চেষ্টাও করলো। খসখসে শুকনো গলায় বলল, আমার শরীর শুকানোর কথা বলছেন? শুকাবে না, শুকাবে না কোনোদিন। কি করে শুকাবে? যাদের আমার মতো অবস্থা, তাদের দেহ কোনোদিনই শুকায় না। শীত গ্রীষ্মে সবসময়ই একই অবস্থা, বুঝলেন? বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান, এই দেখুন। লোকটা তার কাদা মাখা হাত দুটো সোজা ঢুকিয়ে দিল চুল্লির ভেতরে। ভ্রু কুচকে আগুনের দিকে চেয়ে আছে সে।
যেন বদ্ধ এক উন্মাদের দৃষ্টি দেখলাম আমি তার চোখে। কি যেন আছে ওই চাইনির ভেতরে, অপার্থিব, অশুভ, অমানসিক। আসল ঘটনা এক পলকেই বোঝা হয়ে গেল আমার। মেরুদণ্ডের ভেতর শিরশির করছে টের পেলাম। এই সেই ডুবে মরা বাড়ির মালিকের লাশ, জীবন্ত। কখন আর্তনাদ করে উঠেছি নিজেও বলতে পারবো না। বুট জুতো তুলে নিয়ে এক ছুটে বেরিয়ে এলাম অভিশপ্ত ঘরটা থেকে। অন্ধকার পথ পেরিয়ে, বাগান পেরিয়ে কিভাবে যে রাস্তায় পৌঁছলাম সেটা বলতে পারবো না। বাইরের এই মহাদুর্যোগ যেন এখন খুব কাঙ্ক্ষিত মনে হলো। বৃষ্টিকে মনে হলো ঈশ্বরের আশীর্বাদ। কাদাময় পথটা যেন সোনায় মোড়া। বিদ্যুতের আলোয় পথ দেখে ছুটে চলেছি। বজ্রের গর্জন যেন আমাকে এগিয়ে যাওয়ার সংকেত দিচ্ছে। বৃষ্টি ঝরা ঝোড়ো রাতে উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছি আমি, আর আমার পেছনে হানাবাড়িটা আস্তে আস্তে দূরে চলে যেতে লাগলো।